আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে শাদিস ম্যাথ পয়েন্টে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাদি মাহমুদ। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে গিয়ে ন্যাশনাল ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের 4th ইয়ারের একটি কোর্স। সেই কোর্সটির নাম হচ্ছে অপারেশন রিসার্চ অ্যান্ড রিসার্চ ম্যাথোলজি। সেই কোর্সটির একটি ম্যাথ অর্থাৎ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, একটি ম্যাথ যেটি আমরা সিমপ্লেক্স মেথডে সলিউশন করে থাকব। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। আসলে আমরা এখানে একটা ফরম্যাট করে রাখছি, যেহেতু আমাদের এটা ডিজিটাল বোর্ড নয়, যার কারণে যাতে ক্লাসের ডিউরেশনটা কম হয় এবং আমরা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝাইতে পারি, তার সুবিধার্থের জন্য আমরা একটা ফরম্যাট করে রাখছি, বাট আমরা সম্পূর্ণ ম্যাথই করব। তো চলো শুরু করা যাক। এখানে বলা হয়েছে নির্মের এলপিপিটি সিমপ্লেক্স পদ্ধতিতে সমাধান করো। এখানে এলপিপিটি বলতে বোঝাইছে হয়েছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, অর্থাৎ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটি সিমপ্লেক্স মেথডে সমাধান করতে বলছে। নিচে সেই কোশ্চেনটি দেওয়া আছে, সেই লিনিয়ার প্রোগ্রামটি দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে সর্বোচ্চকরণ z ইকুয়াল টু 3x1 প্লাস 5x2 এবং শর্তসমূহ দেওয়া হয়েছে কয়েকটি। তো এটাই দেওয়া হয়েছে। তো আমরা এই সমস্যাটাকে সমাধান করব। তো চলো সেটা কিভাবে আমরা শুরু করতে পারি। সমাধানে বলা হয়েছে যে আমরা দেওয়া আছে দিয়ে এই এতটুকু অংশ উঠাই নিব, যে দেওয়া আছে সর্বোচ্চকরণ z ইকুয়াল টু এত এবং শর্তসমূহগুলো আমরা উঠাই নেব। দেন আমরা লিখব প্রদত্ত সমস্যায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অসমতায়, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অসমতায়, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অসমতায় বলতে বোঝাচ্ছে যে এই যে প্রথম অসমতা, দ্বিতীয় অসমতা এবং তৃতীয় অসমতা, এই তিনটা অসমতায় আমরা S1 অসমতায় কমতি চলক অর্থাৎ স্লাইড ভেরিয়েবল আমরা S1, S2 এবং S3 যোগ করে সকল শর্তের অসমতাকে সমতা আকারে প্রকাশ করি। এক্ষেত্রে সমস্যাটির আদর্শ আকার নিম্নরূপ হবে। সো আমরা এখন এই তিনটা অসমতাতে তিনটা স্ল্যাগ ভেরিয়েবল অর্থাৎ S1, S2 এবং S3 যোগ করব, করে সেক্ষেত্রে এই সমস্যাটির আকার কিরূপ হবে সেটা এখন আমরা এখানে লিখব। তো আমরা এখন যদি খেয়াল করি, সেক্ষেত্রে এই স্ল্যাগ ভেরিয়েবল তিনটি যোগ করার পরে কি আসতেছে, জেড ম্যাক্সটা আসতেছে 3x1 প্লাস 5x2 দেওয়া আছে। তো সেক্ষেত্রে এখানে আসবে 3x1 প্লাস 5x2, এতটুকু আমরা লিখলাম। এরপর আমরা স্ল্যাগ ভ্যারিয়েবলগুলো যোগ করব, যেহেতু এখানে নাই এই জন্য আমরা 0 ইন্টু S1 প্লাস 0 ইন্টু S2 প্লাস 0 ইন্টু S3 এভাবে আমরা লিখে ফেলবো। সো যেহেতু একটু কলমের কালি ডিস্টার্ব করতেছে, আমি লেখার পাশাপাশি মুখ দিয়ে লাউডলি বলতেছি। তোমরা যদি আমার কথার সাথে মিলে ভিডিওটি দেখো তাহলে আশা করি তোমরা লেখা ধরতে পারবা। আমরা এটা উঠাই ফেললাম। এরপর আমরা এই যে এখানে লিখবো সাবজেক্ট টু কনস্ট্যান্টে আমরা এখন আসবো। এক্ষেত্রে আমরা লিখতে পারি যে বাকি যে তিনটা অসমতা আছে এখানে আমরা এখন ভেরিয়েবলগুলো বসাবো। প্রথমটাতে ছিল 3x1 প্লাস 2x2, এখানে আমরা লিখবো 3x1 প্লাস 2x2। এই প্রথম অসমতার সাথে যাবে প্রথম ফ্ল্যাগ ভেরিয়েবলটি যেটা S1, এটা তখন আমরা ইকুয়াল টু লিখতে পারি, এই পাশে দেওয়া আছে 18। দ্বিতীয়টাতে আমরা যদি আসি, দ্বিতীয়টাতে রয়েছে x1 প্লাস এটার সাথে যাবে S2 ইকুয়াল টু 4। তারপরটাতে ছিল x2 প্লাস S3 ইকুয়াল টু 6। তো আমরা এখানে কি করলাম, তিনটা স্ল্যাগ ভেরিয়েবল নিলাম S1, S2, S3, যেগুলো যোগ করে আমরা অসমতাকে সমতা আকারে প্রকাশ করলাম। সেক্ষেত্রে জেড ম্যাক্সটা আসতেছে উপরে যে এখান থেকে 3x1 প্লাস 5x2, তার সাথে আমরা তিনটা স্ল্যাগ ভেরিয়েবল যেগুলোর সাথে 0 নিছি, 0 ইন্টু S1 প্লাস S2 প্লাস S3, এবং এই পাশে যে তিনটা অসমতা দেওয়া ছিল এই তিনটা অসমতাতেও প্রথমটাতে আমরা S1 নিছি, দ্বিতীয়টাতে S2, তৃতীয়টাতে S3 দিয়ে আমরা ইকুয়াল টু এই পাশে যে 18, 4 এবং 6 তিনটা লিখে ফেলছি। এতটুকু ওকে হওয়ার পর আমরা এখন আসবো, এখন এই সিমপ্লেক্স টেবিলটা আমরা তৈরি করব। আসলে আমাদের মূলত কাজ এই পাশে এতটুকু নিয়ে নয়, এতটুকু আমরা আসলে সবাই বুঝতে পারি। আমাদের যে মেন বোঝার যে বিষয়টি সেটা হলো এই টেবিলটাতে, আমরা এই টেবিলটাতে বেশি ফোকাস করব। তো আমরা এখন যদি এই সিম্পলেক্স টেবিল তৈরি করি, যেখানে আদি বুনিয়াদি অনুকূল সমাধান বলা হয়েছে S1, S2, S3 সমান আমরা বসাবো এই 18, 4 and 6 যখন x1 এবং x2 সমান সমান 0।
এটা কিভাবে লিখলাম সেটা যদি আসি, আমরা যদি এখন এই তোমার তিনটা ইকুয়েশনের দিকে তাকাই, এখানে যদি আমরা তোমার x1 এবং x2 এর মান যদি 0 বসাই, তাহলে দেখো এখানে 0 হচ্ছে, x1 এর মান 0, x2 এর মান 0 বসালে দুইটা টার্ম 0 হয়ে যাচ্ছে, তাহলে s1 এর মান আসতেছে 18, তাহলে s1 এর মান 18। একইভাবে s2 এর মান 4 এবং s3 এর মান 6 আসতেছে যদি x1 এবং x2 এর মান 0 বসাই। আশা করি এতটুকু তোমরা বিষয়টি ক্লিয়ার হতে পারছো। তো আমরা এতটুকু ক্লিয়ার হইলে আমরা টেবিলে যাব, যেটাতে আমাদের মেন ফোকাস। টেবিলটা আমাদের ঠান্ডা মাথায় বুঝতে হবে। তো তোমরা এতটুকু উঠায় নাও, আমি এতটুকু মুছাই দিব। আমাদের মেইনলি এই কয়েকটা ইকুয়েশন লাগবে, এটা এবং এটা লাগবে, এটা দিয়ে আমরা টেবিলটা সমাধান করবো। এতটুকু আমি মুছাই দেবো, তোমরা এতটুকু উঠায় নাও। আচ্ছা, আমরা এখানে আমাদের যে মেন কোশ্চেনটা রেখে দিছি এবং আমাদের মাঝখানে কিছু কথা মুছাই দিছি, দেন আমাদের যে কয়টা ইকুয়েশন প্রয়োজন সেগুলো রেখে দিছি। তো আমরা এখন মেন যে টেবিলে, সিমপ্লেক্স টেবিলে আমরা এখন এইদিকে যাচ্ছি। আমরা যদি এখানে ফার্স্টে যে ফরম্যাটটা দেখি, আমরা এখানে তোমরা খেয়াল করে দেখতে পারবা নীল কালি, লাল কালি এবং কালো কালি, আমরা তিনটা কালি দিয়ে বক্স করছি, যাতে মেনলি আমরা পরীক্ষায় তো একটা কালি দিয়েই লিখি, বাট এখানে তিনটা কালিতে করার কাজ হলো আমরা এতটুকুতে কাজ করার পরে যখন এই এই এতটুকুতে কাজ করতে আসবো, যাতে তোমাদের সহজে মানে দৃষ্টিতে বিষয়টা যেন আসে, তোমরা তাহলে আলাদাভাবে বিষয়টা ভালোভাবে ধরতে পারবে। এই জন্য তিনটা কালার ইউজ করছি। আমরা শুরুতে এখানে সিবি লিখছি, এটা মূলত কোস্ট কোফিশিয়েন্ট বোঝায়, এবং সিজেড বরাবর আমরা, আচ্ছা আমরা আগে বেসিস বরাবর যে আমাদের ভেরিয়েবল গুলো আছে এগুলো আগে বসাই নাই। এখানে আছে x1 x2 s1 s2 এবং s3। তো এখানে ছিল x1 x2 s1 s2 এবং s3। আমাদের যে ভেরিয়েবল গুলো ছিল এই যে জেড ম্যাক্সে, এগুলো আমরা এখানে বসালাম। ঠিক আছে, এখন আমরা করব কি, এই ভেরিয়েবল গুলোর সাথে যেই সহগগুলো ছিল সেই সহগগুলো আমরা এখন এই সিজেড বরাবর বসাই দেবো। সো x1 এর সাথে কত ছিল 3, সে আমরা 3 লিখলাম। x2 এর সাথে ছিল 5, সেই 5 এখন আমরা এখানে লিখবো। s1 এর সাথে ছিল s1 s2 s3 তিনটার সাথেই ছিল 0, তাহলে 0 লিখব। ঠিক আছে, সো আমরা উপরে এতটুকু আশা করি বুঝতে পারছো তোমরা। এবার আমরা করব কি, এখানে যে তিনটা সিলেক্ট ভ্যারিয়েবল ছিল সেই তিনটা সিলেক্ট ভ্যারিয়েবল লিখবো, s1 s2 and s3। আর এই পাশে করব কি, এই সিলেক্ট ভ্যারিয়েবল মেন ফাংশনে সিলেক্ট ভ্যারিয়েবলের সাথে যে সহগগুলো ছিল সেই সহগগুলো এখানে বসাবো। s1 এর সাথে ছিল 0, s2 এর সাথে ছিল 0 এবং s3 এর সাথে ছিল 0। অর্থাৎ তিনটা সিলেক্ট ভ্যারিয়েবলের যে সহগ সেগুলো 0 ছিল। এই সিলেক্ট ভ্যারিয়েবলের সহগগুলো আমরা এখানে বসাই দিলাম। তো আমরা আবার যদি ফার্স্টে একটু দেখি, সিভিটা হচ্ছে কস্ট কোফিশিয়েন্ট, সিজেড সমান আমরা এই জেড ম্যাক্স এর যেই সহগগুলো ছিল সেই সহগগুলো আমরা বেসিসে লিখছি, এবং এই সহগগুলোর সরি যে ভেরিয়েবল গুলো ছিল সেই ভেরিয়েবল গুলো আমরা বেসিসে লিখছি, এবং এই ভেরিয়েবলে যে সহগগুলো ছিল সেগুলো আমরা সিজেড বরাবর উপরে লিখছি। এবার আমরা এই সাইডে যে সিলেক্ট ভেরিয়েবল গুলো ছিল s1 s2 এবং s3 গুলো লিখছি, এবং এই পাশে এই সিলেক্ট ভেরিয়েবলের সাথে যে ভেরিয়েবল সিলেক্ট ভেরিয়েবলের যে সহগগুলো ছিল সেই সহগগুলো আমরা ক্রমান্বয়ে লিখছি। অর্থাৎ s1 এর যে সহগ ছিল 0, সেই 0, এবং s2 এর সহগ 0 এবং s3 ছিল সহগ ছিল 0, এই কয়টা আমরা এখানে লিখছি। আমরা এখন পরবর্তী ধাপে আসি। আমরা যদি পরবর্তী ধাপে যাই, তাহলে আমরা এখন করব কি, এই তিনটা ইকুয়েশনের দিকে আমরা তাকাবো। ঠিক আছে, এই একটা, দুইটা এবং তিনটা, এই তিনটা ইকুয়েশন আমরা টেবিলে অন্তর্ভুক্ত করব। দেখো কিভাবে, এখানে x1 এর সাথে কত ছিল 3, তো আমরা 3 লিখলাম x1 এর সাথে। x2 এর সাথে সহগ ছিল, x2 সহগ ছিল 2, 2 লিখলাম। s1 এর সহগ কত ছিল, কিছু নাই মানে কত, s1 এর সাথে কত আছে 1। এবং এই প্রথম ইকুয়েশনের দিকে যদি আমরা তাকাই, এখানে s2 এবং s3 নাই, নাই মানে 0, আমরা এই দুইটা 0 লিখলাম। এবার আমরা দ্বিতীয় ইকুয়েশনে যদি যাই, x1 এর সাথে আছে 1, তাহলে x1 বরাবর 1 লিখলাম, আর s2 এর সাথে কিছু নাই মানে 1, তো এখানে আমরা 1 লিখলাম। আর বাদ বাকিগুলো দ্বিতীয় ইকুয়েশনে নাই, তার মানে ওগুলো তোমার 0। সরি, এখানে s2 ছিল, তো s2 এর সাথে আমরা 1 লিখবো, যে s2 বরাবর আমরা 1 লিখব। আর বাদ বাকি যেগুলো আছে ওগুলো দ্বিতীয় সমীকরণে নাই, যার কারণে ওই ভেরিয়েবল গুলোর মান বরাবর আসবে 0। এখানেও 0, এখানেও 0 এবং এখানেও 0। তারপরে যদি আমরা আসি 3 নাম্বার সমীকরণের দিকে যদি আমরা তাকাই,
তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে x2 এবং s3। সো x2 এর সাথে কিছু নাই মানে 1 আছে, তাহলে x2 বরাবর আমরা 1 লিখব, এবং s3 আছে, s3 এর সাথে আমরা 1 দেব, বরাবর 1 দেব, 1। আর বাদ বাকিগুলো ওখানে নাই মানে ওগুলো সব 0, 0, 0। আর রাইট সাইডে কি আসবে? রাইট সাইডে আসবে ইকুয়েশন গুলো, রাইট সাইডে যেগুলো আছে। ফার্স্ট ইকুয়েশনের রাইট সাইডে আছে 18, তো সেই 18 এখানে আসবে। সেকেন্ড ইকুয়েশনের রাইট সাইডে আছে 4, সেই 4 এখানে আসবে। থার্ড ইকুয়েশনের রাইট সাইডে আছে 6, এই 6 এখানে আসবে। সো আপাতত এতটুকু কিন্তু আমরা আমাদের যে ইকুয়েশন গুলো ছিল, ইকুয়েশন থেকে শুধুমাত্র মানগুলো বসাইছি, আমরা এখনো ক্যালকুলেশন শুরু করিনি। তো আমরা যখন ক্যালকুলেশন শুরু করি সেক্ষেত্রে কেমন আসবে চলো। তো এখানে বলা হয়েছে জেড জে মাইনাস সিজেড। সিজেড মানে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে সিজেড মানে এই মানগুলো, এই রো বরাবর যেসব মান রয়েছে সেগুলো হলো সিজেড। আর জেড জেডটা কিভাবে আসবে এটাই হলো কথা। জেড জেড গুলো আসবে যে এই কলাম বরাবর যে মানগুলো রয়েছে, এই কলাম বরাবর যে মানগুলো রয়েছে, অর্থাৎ এই জিরো দ্বারা আমরা এই কলাম বরাবর যেটা আছে এই 3 কে গুণ করব, প্লাস এই জিরো দ্বারা এটাকে গুণ করব, প্লাস প্লাস এই জিরো দ্বারা এটাকে গুণ করব, অর্থাৎ এই প্রত্যেকটা উপাদান দ্বারা এর প্রত্যেকটা উপাদানকে গুণ করব এবং প্লাস করব, যোগ করব, করে সেখান থেকে মাইনাস সিজেড, সিজেড অর্থাৎ এই 3টাকে মাইনাস করব। আমরা এই প্রথমটাতে যদি খেয়াল করি জেড জের মান কত আসতেছে, জেড জের মান আসতেছে 3 দিয়ে যদি এই 0 কে গুণ করি তাহলে কত, 0, প্লাস 1 কে যদি এই 0 দ্বারা গুণ করি কত, 0, প্লাস 0 কে 0 দ্বারা গুণ করলে 0, টোটাল যোগফল আসলো 0। এখান থেকে এটাই হলো জেড জেড, এই 0টাই হচ্ছে জেড জেড মাইনাস সিজে, সিজে, জেড জে মাইনাস সিজে। এই সিজেটা হচ্ছে এই বরাবর যেটা আছে, অর্থাৎ এই 3, এটাকে আমরা এখন মাইনাস করে দেবো। জেড জের মান আসলো 0 এবং সিজের মান হলো 3, তাহলে -3, এটার অ্যান্সার কিন্তু আসলো -3। এই -3টা আমরা এখন এখানে বসাবো, এই -3। এটা আমরা যেভাবে করলাম একইভাবে পরবর্তী যে কলামগুলো রয়েছে একইভাবে করব। তাহলে সেটা কিভাবে করব? এটার ক্ষেত্রে আসলে এখানে 2 আছে, অর্থাৎ এই 2 এর সাথে আমরা 0 কে গুণ করব, তাহলে 0, 0 এর সাথে 0 কে গুণ করলে 0, 1 এর সাথে 0 কে গুণ করলে 0। যেহেতু এখানে 0 আছে সেক্ষেত্রে আমরা এখানে যেগুলোর সাথেই গুণ করি না এখানে 0 আসতেছে, কিন্তু প্রসেসটা কিন্তু এইটা, অন্যান্য ম্যাথে যে মানই থাকুক প্রসেস এইভাবে আগাবে। তাহলে এগুলোর সাথে গুণ করলে 0, আর -5, সিজেড এর মানটা হলো এখানে 5, তাহলে -5, তাহলে এখানে আসতেছে -5। এখানেও এগুলো সব একটার সাথে আরেকটা গুণ করলে আর যোগ করলে 0 আসতেছে, যেহেতু এই পাশে সব 0, 0 - 0 করলে 0, এখানেও 0 - 0 করলে 0, 0 - 0 করলে 0। আশা করি এই পর্যন্ত তোমরা এটা ক্যালকুলেশনটা ধরতে পারছো। আর এখানে যে টোটাল যে জেডটা আসবে এটাও একইভাবে, আমরা যদি 0 করি, এই 0 গুলোর সাথে যদি আমরা এগুলো 18 গুণ 0 যদি করি তাহলে 0, এই 0 সাথে যদি 4 গুণ করি তাহলে 0, 0 সাথে যদি 6 গুণ করি তাহলে 0, অর্থাৎ 3টার যোগফলই আসতেছে এই 3টা, এই 3টার সাথে গুণ করলে যোগফল আসতেছে 0। তো এই জেড এর মান আসতেছে 0, যেহেতু এখানে উপরে কিছু নাই তো এটার মান আসতেছে 0। আর ওই পাশে যেটা আছে এই যে পজিটিভ মিনিমাম রেশিও, এটাতে আমরা এখন কি লিখবো? ওইটাতে ধরার আগে আমাদের মেন কাজ হলো এই জেড জে মাইনাস সি জে বরাবর যে সারিটি গেল এখানে আমাদের খেয়াল করতে হবে সবচাইতে ছোট মানটি কোনটি, সবচেয়ে ছোট মানটি কোনটি। আমরা যদি খেয়াল করি সবচাইতে ছোট মান কিন্তু এখানে -5, তাই না? -5, এই সবচাইতে ছোট মানটি হচ্ছে -5। তো আমরা এখন যদি এই -5 বরাবর উপরে যাই তাহলে এই যে কলামটি আছে এই কলামটিতে আমরা বলতে পারি, অনেকে বলে পিভট বা পাইভট, যে যেটাই বলুক, পাইভট কলাম। এই -5 বরাবর যে কলামটা আছে এই কলামটার নাম হলো পাইভট কলাম বা পিভট কলাম বলা হয় থাকে, এটা হচ্ছে পিভট কলাম। তো আমরা এখন করব কি, এই পিভট কলাম বরাবর যে মানগুলো রয়েছে এগুলো দ্বারা এই রাইট সাইডে যেগুলো রয়েছে প্রত্যেকটাকে ভাগ করব, করে যেটা আসবে সেটা আমরা ওই যে ওই পাশে যে ঘরটা আছে পজিটিভ মিনিমাম রেশিও ওই বরাবর আমরা লিখবো। সেটা আমরা করে ফেলি। এই যে এখানে কি আছে 2, তো এই 2 দ্বারা আমরা 18কে ভাগ করব, 18 ভাগ যদি 2 করি তাহলে কত হচ্ছে 9, 0 দ্বারা মানে হচ্ছে 4 ভাগ 0 যদি দেই তাহলে কত হচ্ছে এখানে তোমার অসংজ্ঞায়িত, অর্থাৎ
কোনো কিছু 0 দিয়ে 0 ভাগ করি তাহলে সেটা অসংজ্ঞায়িত হয়। এবং 6 ভাগ যদি আমরা 1 করি তাহলে কত আসতেছে? 6ই আসতেছে। বোঝা গেল? সেখানে বিষয়টা হলো আমরা এই রাইট সাইডে যেগুলো আছে এই কলামকে এই পাইভট যেই কলামটা পাইলাম এই কলামের মানগুলো দ্বারা ভাগ করব। অর্থাৎ এই 18কে যদি আমরা এই 2 দ্বারা ভাগ করি তাহলে 9, 4কে যদি 0 দ্বারা ভাগ করি তাহলে অসংজ্ঞায়িত, 6কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে 6। তাহলে আমরা এটা দ্বারা কেন ভাগ করব, এটা কিভাবে পাইলাম, সেটা হলো এই যে ক্যালকুলেশনটা আসলে এখানে সবচাইতে ছোট যে মানটা, অর্থাৎ সবচাইতে ছোট মানটি কোনটি? -5। সবচাইতে -5 এটি হলো সবচাইতে নিম্নমান। সেই নিম্নমান বরাবর যেই কলামটি আছে এটাই হচ্ছে পিভট কলাম। সেই কলামের যে উপাদানগুলো আছে এগুলো দ্বারা আমরা রাইট সাইডের ওগুলোকে ভাগ করে দেব, দিলে আমাদের ওই পজিটিভ মিনিমাম রেশিও বরাবর মানগুলো বসালাম। এরপর আমাদের যে কাজ, পাইভট কলাম পাইলাম, এখন আমরা করবো কি পাইভট রো বের করব। তাহলে পাইভট রো সেই রোটা কিভাবে পাবো, সেটা হলো এখানে বলাই আছে উপরে, যদি আমরা খেয়াল করি পজিটিভ মিনিমাম রেশিও, তার মানে কি ধনাত্মকের মধ্যে যে মিনিমাম যে মানটি, তাহলে এখানে ধনাত্মক মান কয়টা? 9 এবং 6 দুইটাই ধনাত্মক মান, তার মধ্যে ছোট কোনটি, মিনিমাম কোনটি? 6। তাহলে এই যে এই 6 বরাবর যেই রো অর্থাৎ সারি, এটাই হচ্ছে গিয়ে তোমার পাইভট রো, এটাই হলো পাইভট। তাইলে আমরা কি পেলাম? পাইভট কলাম পাইছি, আর এই পজিটিভ মিনিমাম রেশিওর যেটা সবচাইতে মিনিমাম যে মানটি 6, এই বরাবর যে সারি এটা হলো পাইভট রো, আর এটা হচ্ছে পাইভট কলাম। তাহলে পাইভট কলাম পাইলাম, পাইভট রো পাইলাম। এই দুইটা দেখো আমরা যদি খেয়াল করি মিলিত হয়েছে কোথায়, এই দুইটা মিলিত হয়েছে এই ওয়ান, ঠিক আছে, এই ওয়ানে। তাহলে আশা করি তোমরা ম্যাথটি কিন্তু অনেক ধাপে ধাপে যাচ্ছে, তো প্রত্যেকটা ধাপ ঠান্ডা মাথায় ভেবে 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 আমাদেরকে আগাইতে হবে, তাহলে বিষয়টি ক্লিয়ার হবে এবং কয়েকবার প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা যদি এই পর্যায়ে যতদূর পর্যন্ত আসছি, এই পর্যায়ে আমরা যদি খেয়াল করি আমরা পাইভট কলাম বুঝছি, পাইভট রো পর্যন্ত বের করতে পারছি, এবং প্রত্যেকটা উপাদান কিভাবে আসছে ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝানো হয়েছে, এবং এই রো এবং কলামের মিলিত স্থানটা হচ্ছে এই ওয়ান। এখন এই মিলিত স্থানে এই ওয়ানটাকে ধরে আমরা এখন পরবর্তী যেই ধাপ সেই ধাপে এখন আমরা যাব, এবং কেন যাব সেটা যদি বলো, এখানে কেন ম্যাথ শেষ হলো না প্রশ্ন হইতে পারে যে পরবর্তী ধাপে কেন যাব। পরবর্তী ধাপে এই জন্যই যাব, সেটা হলো এই যে এই মানটা, এই যে জেড জে মাইনাস সি জেড, এই মানটা যতক্ষণ না অবধি 0-র চেয়ে বড় কিংবা 0-র সমান না আসতেছে, অর্থাৎ কোনো নেগেটিভ মান থাকা যাবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের এটা চালাই যেতে হবে, এই টেবিলটার ক্যালকুলেশন চালাই যেতে হবে। সো আমরা যদি খেয়াল করি এখানে কিন্তু 3টা 0 আসছে, বাট এই দুটো কি আসছে? নেগেটিভ মান আসছে, -3 -5, একটাও নেগেটিভ মান থাকা যাবে না, হয় ধনাত্মক মান থাকবে নাহলে সবগুলো 0 হবে, তাহলে ওখানে গিয়ে আমাদের ক্যালকুলেশন শেষ। যেহেতু দুইটা নেগেটিভ মান আছে তার মানে আমাদের পরবর্তী ধাপে আবার যেতে হচ্ছে। তো এই পর্যন্ত তোমরা উঠায় নাও এবং আমরা পরবর্তীতে যে ধাপটি রয়েছে সেখানে যাব। তো আমরা যদি প্রথম ধাপটা ক্লিয়ার হয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা এখন দ্বিতীয় ধাপে যাব, এবং এই যে সিমপ্লেক্স টেবিল, এই টেবিলটার মূলত তোমার প্রথম ধাপটা আমরা এইসব ইকুয়েশন থেকেই লিখে ফেলতে পারি, এবং পাইভট রো কলামের যে বিষয়টা এটা থাকে, বাট এটার যে মেন ক্যালকুলেশন এটা আসলে তোমার দ্বিতীয় ধাপ বা তৃতীয় ধাপের যে ধাপগুলো রয়েছে এগুলোতে আমাদের ভালোভাবে বুঝতে হবে। অর্থাৎ আমরা যদি এই দ্বিতীয় ধাপটা ভালোভাবে বুঝতে পারি তাহলে কিন্তু আমরা পরবর্তীতে যদি ম্যাথের সলভিং এর ক্ষেত্রে আমাদের তৃতীয় কিংবা চতুর্থ ধাপে যেতে হয় সেটা কিন্তু আমরা যেতে পারবো। তো আমরা এখন এই দ্বিতীয় ধাপটা মেনলি ভালোভাবে ফোকাস করব। তো এখানে এসে আমরা করব কি, তোমার যে বিষয়টা দেখতে হবে সেটা হলো এই যে আমাদের পাইভট কলাম এবং পাইভট রো, এটা যেখানে এসে মিলিত হয়েছে এই সোজা যে ভ্যারিয়েবলটি আছে সেটা কি আছে? x2, ঠিক আছে, x2। তো আমরা এখন এই সোজা যেটা ছিল তোমার স্ল্যাক ভ্যারিয়েবলটা যেটা ছিল s3, তো এই জায়গাতে আমাদের চলে আসবে x2। কোথায় আসলো? এই যে পাইভট রো এবং পাইভট কলাম যেখানে মিলিত হয়েছে এই সোজা যে ভ্যারিয়েবলটা আছে x2, সেটা
এই সোজাই যে স্ল্যাক ভ্যারিয়েবলটা ছিল সেই s3 জায়গায় চলে আসলো। সো x2 যেহেতু এখানে চলে আসছে, সো x2 যে সহগ ছিল 5, সেই 5টা এখানে চলে আসবে এবং বাকি দুইটা যেমন ছিল এমনই থাকবে, s1 s2, এর পাশে 0 0। সো এই পর্যন্ত ক্লিয়ার। এবার আমরা করব কি, এই যে যেখানে তোমার মিলিত হলো ঠিক এই পজিশনে আমাদের এখানে 1 আনতে হবে। এখন ভাগ্যক্রমে এই ম্যাথের এখানে এমনিতেই 1 আছে, সেজন্য আমাদের এখানে কাজ করতে হচ্ছে না। এখানে এমনিতে 1 থাকার কারণে আমরা এখানে 1 লিখতেছি, 1 স্টার্ট দিলাম। বাট এখানে যদি 1 নাও থাকতো তবুও আমাদের সেম এই পজিশনে, এই দ্বিতীয় ধাপে এই পজিশনে 1 আনতে হতো। বিষয়টা বুঝতে হবে, সেটা হলো এখানে 1 আছে জন্য যে আমরা 1 লিখছি তা না, এখানে 1 এর পরিবর্তে 2 থাকতে পারতো। 2 যদি থাকতো তখন আমাদের কি করা লাগতো, তখন সেটাকে আমাদের 2 দ্বারা ভাগ করা লাগতো, পুরা রোটাকে 2 দ্বারা ভাগ করা লাগতো। কেন করা লাগতো, এই 2 ভাগ 2 করলে তখন এখানে 1 আসতো। মানে মেন কথা হলো আমাদের এখানে 1 আনতে হবে। কিন্তু এখানে ভাগ্যক্রমে যেহেতু 1 রয়েই গেছে, সো আমাদের আর কোনো ক্যালকুলেশন করতে হচ্ছে না, যা আছে ওইটাই উঠাই ফেললেই হচ্ছে। সেটা এখন আমরা উঠাই ফেলি, 0 0 0 1 6 এ পর্যন্ত যা ছিল তাই আমরা উঠাই ফেললাম। এরপরে আমাদের যে কাজ, সেই কাজটি হলো এই 1 এর ঠিক উপরে যেই দুইটা রয়েছে, এই 2 এবং 0, এই দুইটা উপাদানও এখানে সেম এই জায়গায় 0 করতে হবে। ধাপগুলো ভালোভাবে তোমার ফলো করতে হবে। প্রথম ধাপ হলো আমাদের যেখানে মিলিত হয়েছে সেম পজিশনে আমাদের 1 আনতে হবে। তার পরবর্তী যে ধাপ, সেই ধাপটা হলো এই দুই জায়গায় আমাদেরকে 0 আনতে হবে, এই দুই পজিশনে 0 আনতে হবে। তো এখানেও ভাগ্যক্রমে আমাদের ঘটনাবশত এখানে 0 চলে আসছে। তো এখানে যদি 0 আসে তাহলে এই সারিতে আমাদের কিছু করতে হচ্ছে না, এখানে এমনিতেই 0 চলে আসতেছে, 0 যেহেতু ওখানে আসেই। তো আমরা এই 0টা এখানে লিখলাম, এই পাশে 1 ছিল 1 লিখলাম, এই পাশে 0 1 0 4। এখন ঘটনা হলো আমাদেরকে এখানেও 0 আনতে হবে, কিন্তু এখানে আছে কত, 2 আছে। এখানে তো আমাদের এই দুই জায়গাতেই 0 আনতে হবে, কিন্তু এখানে 0 ছিল দেখে আমাদের ক্যালকুলেশন করতে হলো না। বাট এখানে তো 0 নেই, এখানে 2 আছে, তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা কিভাবে এখানে 0 আনতে পারি, আমরা যদি 2কে, এবং সেটা কিসের মাধ্যমে আনতে হবে, এই যে এই 1 এর মাধ্যমে আনতে হবে, অর্থাৎ এই সারির মাধ্যমে আনতে হবে। 1 বলতে এই সারির মাধ্যমে, এই সারির মাধ্যমে আমরা এই দুই জায়গায় 0 আনতে হবে। সো এখানে যেহেতু 0 ছিল তো আমরা 0 করছি, বাট এখানে এখন 2 আছে, সেটাকে আমাদের 0 করতে হবে। তাহলে এই 1 এর মাধ্যমে আমাদের এই 2টাকে 0 করতে হবে। তাহলে কি করতে হবে, এই 2টাকে যদি আমরা, এই পুরাটাকে যদি আমরা x ভ্যারিয়েবল ধরি, মানে x হিসেবে যদি ধরি, তাহলে আমরা যদি x মাইনাস 2y করি, এটাকে যদি আমরা x ধরি আর এটাকে যদি y ধরি, তাহলে আমরা যদি এখানে x অর্থাৎ 2 থেকে 2 গুণ y এর মান 1 করি, তাহলে কত হলো, 2 মাইনাস 2, 0 আসতেছে। অর্থাৎ আমরা সব সময় x এই ধরনের ক্যালকুলেশনে x মূলত এটাকেই ধরবো, এটাকে x ধরবো, এটাকে y ধরবো। আমরা কিন্তু ডিরেক্ট এভাবে ক্যালকুলেটরে মেরেও করতে পারি। আমরা ডিরেক্ট ক্যালকুলেটরে x এর মান উঠাইতে পারবো, যে 3 2 1 এগুলো x এর মান উঠাইতে পারবো, দেন মাইনাস 2 ইন্টু y, 2 এর পর y এর মানটা এই যে 0 1 2 এভাবে দিতে পারবো। ওভাবে ক্যালকুলেটরে করতে পারি। বাট আমরা এখানে যদি ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে এই 2 থেকে আমরা এই 1 এর মাধ্যমে এই 2টাকে 0 করতে হবে, এই 1 এর মাধ্যমে 2টাকে 0 করতে হবে। তাহলে আমাদের 2 মাইনাস এই 1 গুণ 2 করতে হবে, তাহলে এখানে 0 আসতেছে। তো এখানে যেভাবে আমরা 0 আনলাম, সেম এই পুরো সারিটাকেও আমাদের একইভাবে ক্যালকুলেশন করতে হবে। তাহলে তখন কি হচ্ছে, এই যে 3 আছে এখানে, তাহলে 3 মাইনাস এই পজিশনে কি আছে, 0 আছে, তাহলে 2 গুণ 0, তাহলে 3 মাইনাস 0, এখানে কত আসতেছে, 3 আসতেছে। তাহলে এখানে 3 আসতেছে। আশা করি তোমরা ক্যালকুলেশন গুলো বুঝতে পারতেছো। সো একইভাবে আবার আমরা এখানেও ক্যালকুলেশন করবো, এখানেও করবো, এখানেও করবো। তাহলে 1 মাইনাস 0 গুণ 2, তাহলে 1, 0 মাইনাস 0 গুণ 2, তাহলে 0, 0 মাইনাস 0 মাইনাস এই যে এখানে 1 আছে, 1 গুণ 2, তাহলে মাইনাস 2, মাইনাস 2।
কারণ আমরা এটা হলো এক্স, এক্সটা হলো ওটা, তাহলে এক্স ওটা হলে আমাদের এই পজিশনে কি আছে, 0 আছে। তাহলে 0 মাইনাস, অর্থাৎ এক্স মাইনাস 2 গুণ ওয়াই করতেছি, তাহলে 0 মাইনাস 2 গুণ, এখানে ওয়াই এর মান কত, 1, তাহলে 0 মাইনাস 2, তাহলে কত আসতেছে, -2, সেই -2 আমরা এখানে লিখলাম। তো এই পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছে। দেন পরবর্তী যেটা আছে ওটা তো আমরা সেম একই কাজ করব। এখানে আছে কত, 18, তাহলে আমরা এখানে করবো কি 18 মাইনাস 2 গুণ, ওই পজিশনে ওয়াই এর মান কত, 6, তাহলে 18 মাইনাস 12, 6, তাহলে এখানে আসতেছে কত, 6। তো আমাদের প্রথম কাজ কি হলো, দ্বিতীয় ধাপে এসে এই ধাপটা আমাদের ভালোভাবে কিন্তু ক্লিয়ার হইতে হবে। এটা যদি আমরা ক্লিয়ার হইতে পারি তাহলে পরবর্তী যত ধাপে আসুক না কেন সেম নিয়মে শুধু রিপিট হবে। তো আমরা প্রথমেই করলাম কি, এখানে যেই কমন যেই জায়গাটাই পাইভট রো এবং কলাম মিলিত হয়েছে, ওইটা সোজা যেই ভ্যারিয়েবলটা আছে x2, ওই সেম পজিশনে যেই সিলেক্ট ভ্যারিয়েবল ছিল ওই জায়গাতে x2 চলে আসলো, এবং x2 সাথে যে সহগ ছিল সেটা এখানে 5 চলে আসলো, আর উপরে যেই দুইটা ছিল সেম ভাবে আছে এখানে, এ পর্যন্ত হইলো। দেন আমরা করলাম কি, এই যেই পজিশনে এখানে মিলিত হয়েছে সেম একই পজিশনে আমাদেরকে 1 আনতে হবে। এখানে যেহেতু 1 ছিল এই জন্য আমাদের ওই সারির কোনো কাজ করতে হয়নি, উভয় ওই সারিটা উঠাই ফেলছি। এরপর এই 1 দ্বারা আমাদের উপরের এই দুইটাকেও 0 করতে হবে, এই 1 দ্বারা। এখানে যদি 0 আসেই তাহলে আমাদের কাজ করার প্রয়োজন হয়নি, আমরা পুরো সারিটা এখানে যা ছিল সেটাই উঠাই ফেলছি। বাট এখানে 2 আছে, এখানে যদি 2 আসে তাহলে এই 1 দ্বারা এই 2 এর আগে যদি আমরা 0 করতে যাই তাহলে কিন্তু ওই 2 থেকে একের সাথে 2 গুণ করতে হবে, অর্থাৎ এক্স ভ্যারিয়েবলটা হবে তোমার ওই উপরের এটা এক্স, এবং সবসময় উপরের এটা যেটা থেকে আমরা বিয়োগ, মানে যেটাকে আমরা বানাবো 0, ওটাই সবসময় এক্স হিসাবে ধরবো। ওইটা থেকে আমাদেরকে এটা, যে 2 যদি গুণ করি একের সাথে তাহলে এখানে 0 চলে আসতেছে। তো এখানে যেভাবে ক্যালকুলেশন করলাম এই উপাদানগুলো আমরা সেম ভাবে ক্যালকুলেশন করব। তো সেই জন্য আমরা এই যে 3 মাইনাস, যদি 3 মাইনাস যদি আমরা এই যে 0 গুণ 2 করি তাহলে কিন্তু 3 আসতেছে। এভাবে আমরা বাকি ক্যালকুলেশন করলাম। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এখন আমরা যে কাজটি করব সেটা হলো উপরে যেটা করছিলাম, এই যে জেড জে মাইনাস সি জে, সেম কাজটাই করব। এই উপাদানগুলো দ্বারা এই উপাদানগুলো গুণ করব এবং যোগ করব, করে উপরে এটা থেকে যে সিজে থেকে আমরা বিয়োগ করব। আমরা সেটা যদি দেখি এখানে কি হয়েছে, 0, 3 দিয়ে 0 কে গুণ করলে 0, প্লাস 1 কে 0 দিয়ে গুণ করলে 0, প্লাস 5 কে 0 দিয়ে গুণ করলে 0, মাইনাস উপরে কত, 3, কত আসলো, -3, সেই -3 আমরা এখানে লিখব। তো একইভাবে পরের গুলো ক্যালকুলেশন হবে, সেটা হলো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি আসতেছে 5 মাইনাস 5 করলে 0, এখানে আসতেছে 0, 0, 0, 0, এখানে যদি করি 5 মাইনাস 0 তাহলে এখানে আসতেছে হলো তোমার 0, 5, এখানে আসতেছে 5, এবং শেষে এটাও একইভাবে, এই যে 6 দিয়ে যদি 0 কে গুণ করি 0, 4 দিয়ে 0 কে গুণ করলে 0, আর 6 30, মাইনাস উপরে কিছু নেই, মানে ওখানে 30, জেড ইকুয়াল টু 30। এখন আমরা ডিসিশন নিব যে আমরা পরবর্তী ধাপে যাব কিনা। যাব, কারণ এখানে অলরেডি কি চলে আসছে, -3 চলে আসছে। এখানে সবচেয়ে যেই নিম্নমানটা সেটা হলো -3, যেটা চলে আসছে, এখানে মাইনাস মান আসা যাবে না। জেড যে মাইনাস সি এর মান আসতে হবে 0 কিংবা 0 থেকে বড়। যেহেতু -3 চলে আসছে, এখন আমাদের পরবর্তী ধাপে যেতে হবে, যার জন্য আমরা পজিটিভ মিনিমাম রেশিও ঘরটাও পূরণ করব। ওখানে কি করতে হবে, এই যে -3টা এটা হলো তোমার পাইভট কলাম। তো এই পাইভট কলামে যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো দিয়ে এই সবগুলোকে ভাগ করতে হবে। তো 6 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত আসতেছে, 2। একইভাবে 4 কে যদি 1 দিয়ে ভাগ করি 4, 6 কে যদি 1 দিয়ে ভাগ, 6 কে যদি 0 দিয়ে ভাগ করি তাহলে অসংজ্ঞায়িত। তাহলে 2, 4 আর অসংজ্ঞায়িত আসলো। এবং এখানে পজিটিভ মিনিমাম রেশিওটা কোনটি, সবচেয়ে পজিটিভ নাম্বারের মধ্যে ছোট যেটা সেটা হলো 2। তাহলে এই বরাবর এটা হচ্ছে পাইভট সারি, উপরের মতোই। এটা পাইভট রো, ওইটা পাইভট বা পিভট সারি। তাহলে এই তোমার রো আর এই কলাম, পাইভট কলাম আর পাইভট রো, এই রো আর কলামের মিলিত স্থানটা হয়েছে এইটা, ঠিক আছে না? সো আমরা যদি এই ধাপ এবং এই ধাপ ভালোভাবে ক্লিয়ার হতে পারি তাহলে আমরা তৃতীয় ধাপটাও নিজেরাই পারবো আর কি। কারণ
সেম নিয়ম, তৃতীয় ধাপ বা চতুর্থ ধাপ যে ধাপে যাও না কেন, প্রথম এবং দ্বিতীয় ধাপটা যে ভালোভাবে ক্লিয়ার হইতে পারছে সে পরবর্তী ধাপগুলোতেও যেতে পারবে। যেহেতু আমাদের পরবর্তী ধাপে যেতে হচ্ছে, -3 চলে আসছে, মাইনাস টার্ম আসছে জেড জে মাইনাস সি এর মান, তো আমরা এখন তৃতীয় ধাপে যাব। তো তৃতীয় ধাপের ক্ষেত্রে আমাদের প্রথম কাজটা কি, এই যে এখানে যে -3টা আসলো এবং ওই যে 2 আসলো, এই বরাবর যে মিলিত স্থান 3, এই মিলিত স্থান বরাবর যে ভেরিয়েবলটা আছে x1 এবং এই 3টা আছে এই s1 বরাবর। তো এই s1-এ চলে আসবে এই বরাবর যে ভেরিয়েবলটি আছে x1, তো সেই x1 চলে আসলো এবং পরের দুইটা যেমন আছে তেমনই থাকবে। এবং এই বরাবর আমরা এই ভেরিয়েবলগুলোর যে সহগ ছিল সেগুলো বসাই দেবো। h2 বরাবর ছিল 0, x2 বরাবর ছিল 5 এবং যে x1টা নিলাম এই x1 এর সহগটা ছিল 3, সেই 3 বসাই দিলাম। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এবার আমরা করব কি, ওই দ্বিতীয় ধাপে যেটা করছিলাম সেম জিনিস, এই পাইভট কলাম এবং পাইভট রো বরাবর যেখানে মিলিত হয়েছে ওই সেম পজিশনে আমাদেরকে 1 করতে হবে। আমরা এই 3টাকে 1 কিভাবে করতে পারি, আমরা এই 3টাকে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে 1 করতে পারি। তো 3কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে এখানে আসতেছে 1, স্টার দিলাম এবং শুধু এই 3টাকে নয়, পুরো রো বরাবর যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে আমরা 3 দ্বারা ভাগ করব। 0কে 3 দ্বারা ভাগ করলে 0, 1কে 3 দ্বারা ভাগ করলে 1/3, 0কে 3 দ্বারা ভাগ করলে 0 -2/3, 6কে 3 দ্বারা ভাগ করলে 2। এখন আমাদের কাজ কি, এই যে 1 করলাম, এই 1 এই জিনিসটা দ্বারা, এই 1 দ্বারা আমরা এই পরবর্তী যে দুইটা এলিমেন্ট আছে এগুলোকে 0 করতে হবে। যেমনটা আমরা এই যে এখানে করছিলাম, এই 1 দ্বারা এই দুই এলিমেন্টকে আমরা 0 করছিলাম, এই যে 0 করছি। সেম একইভাবে এই 1 দ্বারা আমরা এখন এই যে নিচের এই দুই এলিমেন্টকে 0 করবো। এখানে যেহেতু 0 আছেই তাহলে আমাদেরকে ক্যালকুলেশন করতে হচ্ছে না। 0 যেহেতু রয়েছে তাহলে আমরা ওই বরাবর যা আছে সেগুলো বসায় নিলাম। তাহলে 0, 1, 0, 0, 1, 6। আর এখানে যেহেতু 0 নেই তাহলে এই জিনিসটাকে আমাদের 0 করতে হচ্ছে। এই 1 দ্বারা আমরা এখন এই 1টাকে যদি 0 করতে চাই তাহলে সবসময় এই যেটাকে 0 করব এটা সবসময় আমরা x হিসাবে ধরবো। তাহলে এটা যদি x হয় আর এটা যদি y হয় তাহলে আমরা x - y করলে 0 হচ্ছে, অর্থাৎ x এর মান 1 এবং y এর মানটা হলো যে এটাকে যদি করি তাহলে 0 আসতেছে। তাহলে আমরা এটা থেকে এটা বিয়োগ করলে এই পজিশনে 0 আসতেছে। তাহলে 1 বিয়োগ 1 করলে 0, 0 বিয়োগ 0 করলে 0, 0 বিয়োগ এটা করলে -1/3, 1 - 0 করলে 1, 0 -2/3 করলে 2/3 এবং এখানে কত আসতেছে 4 -2 করলে 2। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর এটা করার কারণ হলো, এক্স ওয়াই তে বোঝানোর কারণ হলো এভাবে আমরা ক্যালকুলেটরে তুলতে পারি। এক্সটা সবসময় যেটাকে আমরা 0 করতেছি এটা হলো এক্স, তো এখানে আমরা এক্স এর মানগুলো বসাইতে পারি। আর ওয়াইটা হলো যে যার দ্বারা করতেছি ওটা হলো ওয়াই, তো ওয়াই আমরা এইটার মানগুলো ইনপুট করবো। তাহলে কিন্তু ক্যালকুলেটর আমরা এভাবে বের করতে পারি, বাট আমরা এখানে ক্যালকুলেশন করে দেখাচ্ছি। তো এই পর্যন্ত যদি করতে পারো আমরা কিন্তু এই নেক্সট ধাপটাও করতে পারবো, জেড জে মাইনাস সি জে। তো তোমরা এটা করার চেষ্টা করো, দেখি তো পারো কিনা। তো আমরা যদি জেড জে মাইনাস সি জে বের করি তাহলে এই যে একইভাবে এই এলিমেন্ট দ্বারা এই এলিমেন্টগুলোকে গুণ করে যোগ এবং মাইনাস উপরে যেটা আছে এই যে সি জে এই মানটা বিয়োগ করতে হবে। তাহলে 3 কে 3 যোগ 0 প্লাস 0, তাহলে 3 -3 করলে 0। একইভাবে পরেরটা 0, 5 - 5 করলে 0, এর পরেরটা আসতেছে তোমার 1, তারপরের দুইটাও আসতেছে 0 এবং 3। এগুলো তোমরা ক্যালকুলেশন করলে মিলাইতে পারবা, একই জিনিস। আমরা এই প্রথমে যেটা করছি এটাতে যেটা করছি সেম বিষয়, এই এলিমেন্ট দ্বারা এই এলিমেন্টগুলোকে গুণ করে যোগ, দেন মাইনাস উপরের এই যে সিজে। আর এখানে কত আসতেছে, এই যে 2 দিয়ে যদি 3 দুগুণ 6, 0, 5 6 30, তাহলে 6 প্লাস 30 36, এই 36টা এখানে। তাহলে আমরা যদি এখন একটু খেয়াল করি যে আমাদের যে কন্ডিশনটা ছিল জেড জে মাইনাস সি জে, এটা 0 চেয়ে বড় কিংবা 0 হইতে হবে, লেস দেন অর ইকুয়াল টু 0, সেই কন্ডিশন কিন্তু এখানে এসে মিলে গেছে। আমরা যদি এই মানগুলো দেখি দেখবা সবগুলো 0 কিংবা 0 চেয়ে বড়, কোনো ঋণাত্মক মান নেই। তাহলে আমরা এখানেই ক্যালকুলেশন অফ করতে পারি এবং এক্ষেত্রে আমরা বলতে পারি x1 ইকুয়াল টু, এই যে x1 ইকুয়াল টু যেটা আছে 2 এবং x2 ইকুয়াল টু যেটা আছে 6 এবং জেড ম্যাক্স এর মান হলো
লাস্ট যেটা বের হয়েছে 36। তো এটাই হলো তোমার মেইনলি লিনিয়ার প্রোগ্রামিং এর যে প্রবলেমটা সিমপ্লেক্স মেথডে সলিউশন করার পদ্ধতি। তো তোমাদের মেন ফোকাসটা হলো যে সেকেন্ড যে ধাপটা আমি করছি ওইটা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমরা থার্ড বা চতুর্থ সব ধাপই করতে পারবা। এই প্রসেসে মেইনলি ম্যাথটা হয়ে থাকে। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি ক্লাসটি মনোযোগ দিয়ে করে থাকো তাহলে সমস্যা হওয়ার কথা নয়। তো এই টাইপের ম্যাথ তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবা। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।